নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প তান্ত্রিক, লেখক ধীরেন্দ্রলাল ধর। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় ১৫০ টাকা থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় ২০০ টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি, তাও জুটলো অনেক কষ্টে। এমএ পাশেও কুলায়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষাও দিতে হয়েছিল। চাকরিটা হয়ে দুবেলা অন্যের সংস্থান তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যে ৭টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিতে যায়, রাত ৯টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাস করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এইসব বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলিকাতার আশেপাশে ২০-২৫ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো ১০ জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা তাও জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছে, যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করে, কঠিন বাতের বেদনা সামান্য বলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা নিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইল খানেক হেঁটে গেলে একটি গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একখানা জটাধারী সাধু বসে আছে। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনের মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানাল। সাধু নিজে থেকেই বললেন, যাই, উর্মিলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর শুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? যে মন্ত্র দেবে তারও কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, আগে কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে বসে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমন ভাবে তার হদিশ কেউ তাকে কখনো বাতলাতে পারে। তান্ত্রিকের ওপরে তার বিশ্বাস হয়। প্রথম দর্শনেই এমন ভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভারে ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন।
ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আতপোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাদুরিতে ভরে ধারণ করবি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা দূর করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তিকে আয়ত্তে এনেছেন, কথা মানতেই হবে। তিনি প্রসন্ন হয়ে যদি কৃপা করেন, তাহলে আমিও একদিন কৃতার্থ হব। এইসব ভেবে দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাতায়াত শুরু করলেন। কালী বাবা সেই প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেনি। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্তু। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে। কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে। রাত 12টা অবধি বই পড়া সে ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো প্রতি রবিবারে আসিস, আসছে শনিবার আয়। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। হ্যাঁ, একটা রাত তো। তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। আগে কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠল, মদ খাই না কালী বলে। তারপর কলসি থেকে এক ঘর মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হল। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবে। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এল। তখন ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? দে। বোতল 3টি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বলে গেলেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতাই ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপরে উঠে বসল। মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাত মস্তক মুড়ে নিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে তো মনে হয় না। কালী বাবার এ ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরাও থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একাই থাকেন, সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে চারিপাশে নিঝুম। এই তো সন্ধে হয়েছে, এরই মধ্যে মনে হয় যেন রাত দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। পাশে একজন মানুষ কথা বলার মতো থাকলে ভালো হতো। বড় একা একা মনে হচ্ছে। দেওয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধ হয় ঘুমিয়ে পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। আয়, উঠে আয়, এবারে মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপ ধুনায় অন্ধকার। ছোট্ট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই ওই দরজার বাইরেটাতে বস। দুর্গা বিনোদ
বাইরে বসে পড়ল। কালী বাবা মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওং হিং ক্লিং চামুণ্ডায় নমঃ। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘন্টাখানেক এইভাবে পূজা করার পর কালী বাবা হাঁক দিয়ে উঠলেন। মা কালী কলাল বদনা লোল মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখলো ঘরের মধ্যে দরজার পাশে একজন কে যেন বসে আছে। কেউ কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরল। বললেন, খাও খাও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন, নাও ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। হাড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ হ। কালী বাবা বললেন, ভয় পাসনি, হ্যাঁ মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখলো হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না 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 বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল। সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পেছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথ ধরে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয় ভয় সে পিছন পানে তাকাল, পিছনে কেউ আসছে কিনা দেখে। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁটটা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে তার অনেক দিন সময় লেগেছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় আমি হাজির থাকছি এই রকম গল্প নিয়ে ঠিক এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটিও পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।